বিষয় পার্লামেন্ট সিস্টেমের সেকেন্ড পার্ট, অর্থাৎ রাজ্যসভা এবং লোকসভা। ভিডিও শুরু করার আগে তোমাদের বলবো তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের রাজ্যসভার ছবি। রাজ্যসভা এরকম দেখতে হয়। এবার কি, রাজ্যসভা হচ্ছে পার্লামেন্টের একটা পার্ট। আগের দিন বলেছিলাম রাজ্যসভাকে বলি হচ্ছে আমরা আপার হাউস, আর লোকসভাকে বলি কি লোয়ার হাউস। রাজ্যসভায় বর্তমান আসন সংখ্যা কত? 245। বর্তমানে 245, কিন্তু প্রথমে কিন্তু 245 ছিল না। প্রথমে ছিল 250টি আসন। 250টির মধ্যে 12টি আসন ছিল হচ্ছে প্রেসিডেন্ট নমিনেটেড, মানে এখানে বিভিন্ন ক্যাটাগরি থেকে লোকজন থাকতো, যেমন সচিন তেন্ডুলকার যেমন আছে, স্পোর্টস থেকে, লিটারেসি থেকে, অ্যাক্টিং থেকে, বিভিন্ন জায়গা থেকে এখানে যারা একদম কৃতি তাদেরকে এখানে রাখা হতো প্রেসিডেন্ট নমিনেটেড। আর বাকি থাকছে কত? বাকি 238টা মেম্বার হচ্ছে যারা ইলেক্টেড ছিল। কেমন? কিন্তু এখন সেই রাজ্যসভার আসন সংখ্যা হচ্ছে 245। 245 যদি এখন হয়, তাহলে আমাদের ওই যেটা প্রেসিডেন্ট নমিনেটেড সেটা কত? 12 জন। তাহলে আমাদের বাদ বাকি হচ্ছে 233 জন হচ্ছে ইলেক্টেড মেম্বার। এরপরে কিসে আসবো? এরপর আসবো লোকসভাতে। দেখতেই পাচ্ছ লোকসভায় 545টা সিট, 545টা আসন। এই যেসব গেরুয়া হয়ে আছে মানে হচ্ছে এটা আমাদের লিডিং পার্টি। এখন বিজেপি আছে হচ্ছে আমাদের লিডিং পার্টিতে। 545টা সিট বর্তমানে, কিন্তু আগে কিন্তু 550টি সিট ছিল। এখানে আবার 550টি সিটের মধ্যে 2টো সিট প্রেসিডেন্ট নমিনেটেড, সেই 2 জন হচ্ছে অ্যাংলো ইন্ডিয়ান, আর বাদবাকিগুলো ছিল হচ্ছে ইলেক্টেড মেম্বার। এখন সেই আসনটি 545, তার মধ্যে 2 জন ইলেক্টেড বাই প্রেসিডেন্ট, নমিনেটেড বাই প্রেসিডেন্ট। তাহলে ইলেক্টেড মেম্বার কতজন? 543। মানে আমরা যে ভোট দিই সেটা 543টা সিটের এগেনস্টে, এগেনস্টে নয়, 543টা সিটের জন্য ভোট হয়, লোকসভা ভোট আমাদের। আমরা এবার আলাদা আলাদাভাবে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যেমন এই যে রাজ্যসভায় ফার্স্ট পয়েন্ট, প্রথমে দেখব ফার্স্ট পয়েন্ট টু বি নোটেড অ্যাবাউট রাজ্যসভা ইজ দ্যাট ইট ইজ এ পার্মানেন্ট বডি। মানে এটি একটি পার্মানেন্ট বডি। একটা প্রেসিডেন্ট যদি চায়, তাহলে প্রেসিডেন্ট লোকসভাকে অবশ্যই প্রাইম মিনিস্টারের সাথে আলোচনা করে লোকসভাকে সে ডিসলভ করে দিতে পারে, মানে লোকসভাকে সে ভেঙে দিতে পারে। কিন্তু রাজ্যসভা কিন্তু কখনো ভাঙা যায় না। এখানে প্রত্যেক 2 বছর অন্তর অন্তর 1/3 পার্ট মেম্বার, মানে 243/1/3 হয়ে যাবে, তাহলে মেম্বার এখান থেকে রিটায়ার করতে থাকে। তারপর যেটা বললাম 250 জন মেম্বার, সেটা বর্তমানে হচ্ছে 245। তারপর যেটা বললাম 250 জনের মধ্যে 12 জন হচ্ছে প্রেসিডেন্ট নমিনেটেড, যারা কোথা থেকে থাকে? লিটারেসি, সায়েন্স, আর্ট, সোশ্যাল সার্ভিস এবং বিভিন্ন যারা ফিল্ড থেকে, স্পোর্টস থেকে থাকে, বিভিন্ন জায়গা থেকে থাকে। যেমন আমাদের রেখা আছে, তারপর সচিন তেন্ডুলকার আছে, এভাবে থাকে। এবার যেটা দেখবো ইলেকশন। রাজ্যসভার ইলেকশনে কিন্তু আমরা ভোট দিই না। রাজ্যসভার ইলেকশনে কি হয়, আমাদের যে বিধানসভা আছে, বিধানসভার যে মেম্বাররা তারা ঠিক করে যে রাজ্যসভার মেম্বার কে হবে। তারাই তাদের সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট, মানে তাদের ভোটের জন্যই হচ্ছে রাজ্যসভার মেম্বাররা ইলেক্টেড হয়। আর কি, রাজ্যসভা রিপ্রেজেন্ট করে হচ্ছে রাজ্যগুলিকে, মানে যে স্টেটগুলি আছে সেই স্টেটগুলিকে রিপ্রেজেন্ট করে। এবার কথা হচ্ছে যে তাহলে দিল্লির আর আমাদের যে পুদুচেরি, এই দুই জায়গারও কিন্তু রাজ্যসভায় সিট আছে। এই দুটি রাজ্যে কিন্তু লেজিসলেটিভ অ্যাসেম্বলি মানে বিধানসভাও আছে, এটা মাথায় রাখতে হবে।
তাই এই দুটি ইউনিয়ন টেরিটরির, মানে দিল্লি আর পুদুচেরি, এই দুটি ইউনিয়ন টেরিটরির রাজ্যসভায় ইলেক্টেড মেম্বার থাকে। এবার দেখবো হচ্ছে কোয়ালিফিকেশান। রাজ্যসভার মেম্বার হতে গেলে কী কী কোয়ালিফিকেশান লাগে। আমাদের দেশে কোনো নেতা হতে গেলে তো পড়াশোনার কোয়ালিফিকেশান লাগে না, তাই কী লাগে, মিনিমাম তার এজ হতে হবে 30 ইয়ার্স। 30 ইয়ার্সের নিচে যদি হয় তাহলে সে রাজ্যসভার মেম্বার হতে পারবে না। আর কি হতে হবে, তাকে অবশ্যই ভারতের সিটিজেন হতে হবে, এবং কি স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি যেটা আছে সেখানে তাকে মেম্বার হয়ে থাকতে হবে। এবার কি দেখব, টেনার মানে কার্যকাল। রাজ্যসভার কার্যকাল কিন্তু 6 বছরের হয়। আমাদের লোকসভা কত বছরের? 5 বছরের হয়, রাজ্যসভার 6 বছরের। আর কি এখানকার 1/3 মেম্বার, আমি প্রথমেই বললাম এখানকার 1/3 মেম্বার প্রত্যেক 2 বছর অন্তর অন্তর রিটায়ার করে। প্রত্যেক 2 বছর অন্তর অন্তর 1/3 মেম্বার এখান থেকে রিটায়ার করে। আর কি একজন মেম্বার রিটায়ার করার পরে সে আবার রিইলেকশন হয়ে রাজ্যসভার মেম্বার হতেই পারে। ওকে, এবার হচ্ছে প্রিসাইডিং অফিসার অফ রাজ্যসভা। রাজ্যসভার প্রিসাইডিং অফিসারকে ভাইস প্রেসিডেন্ট। আমাদের লোকসভার ভাইস প্রেসিডেন্ট, লোকসভার প্রিসাইডিং অফিসারকে স্পিকার, আর রাজ্যসভার প্রিসাইডিং অফিসারকে ভাইস প্রেসিডেন্ট, মানে উনি রাজ্যসভাকে পরিচালনা করেন। আর যদি কোনো কারণে ভাইস প্রেসিডেন্ট না থাকে তাহলে একজন ডেপুটি স্পিকার থাকে, মানে আরেকজন সহকারী অধ্যক্ষ, ডেপুটি স্পিকার সে থাকে। ডেপুটি স্পিকার বা ডেপুটি চেয়ারম্যান একজন থেকে থাকে, যে রাজ্যসভার মেম্বারদের দ্বারা ইলেক্টেড হয়। যদি কোনো কারণে ভাইস প্রেসিডেন্ট অনুপস্থিত থাকে তাহলে ওই যে ইলেক্টেড মেম্বার যে থাকছে রাজ্যসভার মেম্বারদের দ্বারাই নির্বাচিত, সে তখন সভা পরিচালনা করে। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যখন ভাইস প্রেসিডেন্ট রাজ্যসভা পরিচালনা করে সেই মুহূর্তে যদি প্রেসিডেন্ট না থাকে তাহলে কিন্তু ওই ভাইস প্রেসিডেন্টের পদ নিতে পারে না। এবার কি রাজ্যসভার সাথে একটি টার্ম জড়িত যেটা হচ্ছে কোরাম। কোরাম মানে কি মিনিমাম 1/10 মানে যতগুলি আসন আছে তার 1/10 অংশ লোকজনকে, মানে মেম্বারকে আর কি উপস্থিত থাকতে হবে। এই যে নিয়মটিকে বলা হচ্ছে কোরাম, যেটি রাজ্যসভার জন্য অ্যাপ্লিকেবল। এবার লোকসভা নিয়ে আলোচনা করব। লোকসভা কিন্তু রাজ্যসভার মতো কোনো পার্মানেন্ট বডি নয় কেন? প্রেসিডেন্ট যদি চায় তাহলে প্রাইম মিনিস্টারের সাথে আলোচনা করে সে প্রেসিডেন্ট লোকসভাকে ডিসলভ করে দিতে পারে, কিন্তু রাজ্যসভার ক্ষেত্রে সেটি হয়। যেমনটা বলেছিলাম 550 জন মেম্বার আগে ছিল, কিন্তু বর্তমানে হচ্ছে 545 জন মেম্বার। আর 20 জন মেম্বার থাকে হচ্ছে ইউনিয়ন টেরিটরিজ থাকে। আমাদের ইউনিয়ন টেরিটরিজগুলি কী কী? জম্মু কাশ্মীর আর লাদাখ এখন, তারপর হচ্ছে আর আন্দামান নিকোবর আইল্যান্ড, পুদুচেরি, লাক্ষাদ্বীপ, দিল্লি আর চণ্ডীগড়। দিল্লি হচ্ছে আমাদের সেন্ট্রাল একদম হচ্ছে আমাদের রাজধানী, ক্যাপিটাল। আর কি দিল্লির এবং পুদুচেরির কিন্তু নিজস্ব বিধানসভা আছে। আর 2 জন মেম্বার যারা অ্যাংলো ইন্ডিয়ান তাদেরকে নমিনেশন দেয় প্রেসিডেন্ট। আচ্ছা, লোকসভাতে কিন্তু SC STদের জন্য সিট রিজার্ভ করা থাকে। এটা হচ্ছে পুনা প্যাক্ট যেটা হয়েছিল আম্বেদকারের সাথে, সেই পুনা প্যাক্ট ওয়াইজ হচ্ছে লোকসভায় SC STদের জন্য সিট রিজার্ভ। এই পুনা প্যাক্ট কিন্তু হয়েছিল 25শে সেপ্টেম্বর 1932 সালে। কেমন? এবার দেখবো কোয়ালিফিকেশান। এখানেও তাই 25 ইয়ার্স মিনিমাম এজ হতে হবে। রাজ্যসভায় কত ছিল? 30 বছর, লোকসভায় হচ্ছে 25 বছর। মিনিমাম এজ হতে হবে 25 বছর। অবশ্যই ভারতের মেম্বার হতে হবে, মানে ভারতের সিটিজেনশিপ থাকতে হবে। আর কি কোনো প্রফিটেবল কোনো কিছুর সাথে সে যেন জড়িত না থাকে, যেমন তার যেন পার্সোনাল বিজনেস না থাকে, কোনো প্রফিটেবল অফিস পোস্ট সে যেন হোল্ড না করে। এটা হচ্ছে একটা কন্ডিশন। এটা কিন্তু রাজ্যসভার ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। আর কি সে যেন
লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে বা রাজ্যসভার মেম্বার না হয়, তাহলে কিন্তু সে লোকসভার মেম্বার হতে পারবে না। যদি হতেই পারে যে কেউ লেজিসলেটিভ অ্যাসেম্বলির মেম্বার আছে কিন্তু সে লোকসভার ভোটে দাঁড়িয়েছে, তাহলে লোকসভার ভোটে দাঁড়ানোর আগে তাকে ওই লেজিসলেটিভ অ্যাসেম্বলির মানে বিধানসভার পদটিকে ছেড়ে দিতে হবে, নাহলে সে কিন্তু লোকসভা ভোটে দাঁড়াতে পারবে না। এবার দেখব কি টেনার মানে কতদিন চলে লোকসভা। আমরা জানি 5 বছর অবধি চলে লোকসভা। এখানে একটু কথা বলবো, লোকসভা আমাদের চলে হচ্ছে 5 বছর, কিন্তু কিন্তু 42 নম্বর অ্যামেন্ডমেন্ট কত সালে হয়েছিল? 1976। এই সালে 42 নম্বর অ্যামেন্ডমেন্টে এই লোকসভার কার্যকালকে বাড়িয়ে 6 ইয়ার্স করা হয়েছিল, কিন্তু বর্তমানে এটি 5 ইয়ার্স। এই 5 ইয়ার্সটি আবার কবে হলো? এই 5 ইয়ার্সটি হলো 1978-এ। 1978-এ মানে 44 নম্বর অ্যামেন্ডমেন্ট। 1978-এ 44 নম্বর অ্যামেন্ডমেন্টে সেটিকে আবার কমিয়ে কততে নিয়ে আসা হয়? 5 ইয়ার্সে। কেমন? এছাড়াও হচ্ছে লোকসভা প্রেসিডেন্ট ডিসলভ করে দিতে পারে, আর যদি ন্যাশনাল এমার্জেন্সি চলে তাহলে লোকসভা এক্সটেন্ড হতে পারে, সেটা 1 বছর অবধি এক্সটেন্ড হতে পারে। তবে তারপরে আর এক্সটেন্ড হবে না, মানে 6 মাস অবধি ম্যাক্সিমাম এক্সটেন্ড করতে পারে। তারপর হচ্ছে প্রিসাইডিং অফিসার অফ লোকসভা। প্রিসাইডিং অফিসারকে লোকসভার প্রিসাইডিং অফিসার হচ্ছে যে স্পিকার থাকছে, সে হচ্ছে লোকসভার প্রিসাইডিং অফিসার। বর্তমানে লোকসভার প্রিসাইডিং অফিসারকে ওম বিড়লা হচ্ছে প্রিসাইডিং অফিসার, এবং একজন ডেপুটি স্পিকার থাকেন। যদি কোনো কারণে ওই স্পিকার অনুপস্থিত থাকে কোনো কারণে, সে যে কারণেই হোক, তাহলে সেই ডেপুটি স্পিকার তার দায়িত্বকে পালন করে। আর এই স্পিকার যে থাকে, এই স্পিকারও কিন্তু লোকসভার মেম্বারদের দ্বারাই নির্বাচিত হয়। কেমন? এবারে যে স্পিকার আছে, এই স্পিকারকে হতেই পারে লোকসভার মেম্বারদের পছন্দ হচ্ছে না, তাহলে কিন্তু তাকে তারা রিমুভও করতে পারে। রিমুভ কিভাবে? ওই একটা ভোট হবে, যে ভোটের 2/3 অংশ মানে লোকসভার যা স্ট্রেংথ আছে তার 2/3 পার্ট মেজরিটি দিয়ে হচ্ছে ওই যে স্পিকার আছে স্পিকারকে তারা রিমুভ করতে পারে। এই লোকসভার যে অধ্যক্ষের কথা মানে যে স্পিকার, এই স্পিকারের কথা বলা আছে কত? 93 নম্বর আর্টিকেলে। 93 নম্বর আর্টিকেলে বলা আছে লোকসভার স্পিকারের কথা। বর্তমান লোকসভা হচ্ছে আমাদের 17 নম্বর লোকসভা। বর্তমান লোকসভা 17 নম্বর লোকসভা, এবং এই লোকসভার স্পিকার হচ্ছে ওম বিড়লা, বর্তমান স্পিকার ওম বিড়লা। এবার লোকসভার কিছু ইম্পর্ট্যান্ট টার্ম যেগুলোকে নিয়ে বলবো, কিছু ওয়ার্ড যেগুলো মেন ইউজ হয়, সেগুলো হচ্ছে কাট মোশন। কাট মোশন বলতে হচ্ছে, কাট মোশন আবার 3 রকমের হয়। মানে যে সরকার আছে সে একটা বাজেট পেশ করলো, একটা কোনো বিষয়ে, কোনো একটা বাজেটে কোনো একটি বিষয়ে একটি বিল মানে কত অ্যামাউন্ট ওখানে ইনভেস্ট করতে হবে, কতটা ওখানে খরচা করতে হবে, সেই বিষয়ে একটা টাকার অ্যামাউন্ট বললো। যেটা যদি বেশি হয় তাহলে যে স্পিকার আছে সে সেটাকে কমিয়ে দিতে পারে। আবার সরকার যদি সরকার পক্ষই অবশ্য বাজেট পাস করে, বাজেট পেশ করে আর কি। তো বাজেট পেশ করলো, তো বিরোধী পক্ষ দেখলো যে কোনো একটি খাতে, যেমন ধরে নিলাম রেলের খাতে যে বাজেট পেশ করা হয়েছে তাতে বেশি কিছু অ্যামাউন্ট চাওয়া হয়েছে, সেক্ষেত্রে কিন্তু বিরোধী যারা আছে বিরোধীরা কিন্তু সরকারের মানে স্পিকারের কাছে এই ব্যাপারে অপোজ করে এই বিলের যে অ্যামাউন্টটা রাখা হয়েছে সেটাকে কমাতে পারে। আর একটা কী হতে পারে? আরেকটা হচ্ছে যদি কোনো অযৌক্তিক ব্যয় এর কথা বলা হয়, তাহলে স্পিকার 100 টাকা সেই
যে অ্যামাউন্টটা বলা হয়েছে সেখান থেকে ছাঁটাই করে, এটাকে প্রতীকী ছাঁটাই বলে। ওকে, এবার হচ্ছে কোশ্চেন আওয়ার। কোশ্চেন আওয়ার মানে আমাদের লোকসভা যখন শুরু হয়, সেই লোকসভা শুরু হয় হচ্ছে 11টার সময়, তারপর সেটা চলে পুরো 6টা অবধি। তো কোশ্চেন আওয়ার হচ্ছে 11টা থেকে 12টা অবধি হচ্ছে কোশ্চেন আওয়ার। মানে এই টাইমের মধ্যে যে মন্ত্রীরা আছে তাদেরকে তাদের কার্যক্রম নিয়ে প্রশ্ন করা হয়, বিভিন্ন রকম প্রশ্ন। এই টাইমের মধ্যে যত রাজ্যের প্রশ্নগুলি করা হয় 11টা থেকে 12টা, একে বলে কোশ্চেন আওয়ার। তারপর হয় কি, তারপরে হচ্ছে জিরো আওয়ার। কোশ্চেন আওয়ার শেষ হয় 11টা থেকে 12টা, 12টা থেকে শুরু হয় জিরো আওয়ার। এইটি পরীক্ষায় এসে থাকে যে কোশ্চেন আওয়ার কতক্ষণের হয়, 1 ঘন্টা, 1 আওয়ারের, 11টা থেকে 12টা। জিরো আওয়ার কতক্ষণের, কটায় শুরু হয়, 12টা থেকে শুরু হয়। এই জিরো আওয়ার কিন্তু, এই জিরো আওয়ারে কিন্তু এই সমস্ত যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে কথা হয়েছিল সেগুলো নিয়ে আলোচনা চলতে থাকে। কখন চলে? জিরো আওয়ারে। জিরো আওয়ার কটার সময় শুরু হয়? 12টার সময় শুরু হয়। তারপর কি গিলোটিন। গিলোটিনে কি হয়, যদি ব্যয় নিয়ে কোনো আলোচনা স্থগিত থাকে, মানে বাজেট পেশ হয়েছে, তো সেই বাজেটের কোনো একটি আলোচনা ইনকমপ্লিট থেকে গেছে, তো সেই ইনকমপ্লিট আলোচনাটাকে সমাধানের জন্য স্পিকার নতুন কোনো মিটিং বা নতুন কোনো আলোচনা ছাড়াই ওটিকে সিদ্ধান্ত নেয় একটা, যে ওটা পাস হবে নাকি ওটা বাদ যাবে, এটার একটা সিদ্ধান্ত নেয়। এটাকে বলা হচ্ছে গিলোটিন। গিলোটিনটা মেনলি ওই যেদিন বাজেট পেশ করার হয়, বাজেট পেশ করার ডেট থাকে, সেদিনই এটা অ্যাপ্লিকেবল হয়। তারপর কি, স্থগিত প্রস্তাব মানে অ্যাডজর্নমেন্ট মোশন। আমরা দেখতে পাই সংসদে, মানে আমাদের লোকসভায় কোনো কোনো দিন খুব উত্তেজনা, খুব ঝামেলা, খুব চিৎকার চেঁচামেচি, সেদিন কি করে, স্পিকার মুলতবি করে দেয় সভা, মানে সভা তখনকার জন্য কিছুক্ষণের জন্য স্টপ করে দেয়। এই পাওয়ারটা হচ্ছে স্পিকারকে দেওয়া থাকে। এখানে লোকসভায় যে বিলগুলি নিয়ে আলোচনা হয়, বিল নিয়ে আমি একটি নতুন ভিডিও করব। আর তোমাদের রাজ্যসভার লোকসভার ভিডিও এখানেই কমপ্লিট হলো। তোমাদের আবার বলছি, তোমরা একটি খাতা পেন নিয়ে বসে এই ভিডিওটি ফলো করবে এবং এগুলিকে নোট করতে থাকবে। আর যাওয়ার আগে এটাই বলবো, চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো। আর তোমাদের যে স্টাডি রিলেটেড গ্রুপগুলি আছে সেখানে এই ভিডিওকে শেয়ার করতে থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।